ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার তোদের জন্য আমি এর আগে অলরেডি দুটো ভিডিও বানিয়েছি। প্রথম ভিডিওতে বলেছিলাম মার্কেট কাকে বলে, তারপরে মার্কেটের দুটো ইম্পর্টেন্ট টার্ম, একটা হচ্ছে ফার্ম আর একটা হচ্ছে শিল্প। তারপরে আলোচনা করেছিলাম যে সেটা হচ্ছে বাজারের শ্রেণী বিভাগ, সেখানে একদিকে পূর্ণ প্রতিযোগিতা আর একদিকে অপূর্ণ প্রতিযোগিতা। তো আমাদের আজকের প্রথম একটু এবার এলাবরেট ডিসকাশন সেটা হচ্ছে যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার কাকে বলে সেটা আমরা অলরেডি জেনেছি। এবার পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারের কিছু বৈশিষ্ট্য আমরা জানবার চেষ্টা করব, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। এখানে অনেক কিছু বলবার রয়েছে। প্রথমত একটা কথা বলি যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে মানে রিয়েল মার্কেটে বা বাজারে এই ধরনের বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় না। তাহলে শুরু করি। প্রথম হচ্ছে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে, যাকে ইংরেজিতে বলা হয় এ লার্জ নাম্বার অফ বায়ার্স অ্যান্ড সেলার্স। ঠিক আছে, তাহলে এই সেলার্স আর বায়ার্সরাই কি করছে, বাজারের চাহিদা এবং যোগানটাকে স্থির করছে। চাহিদা কে করে? চাহিদা করে ক্রেতা। যোগান কে দেয়? বিক্রেতা। এই চাহিদা এবং যোগান যেখানটাতে ইকুয়েট করছে সেই জায়গাটাতে গিয়ে দামটা জয়ী হচ্ছে, মানে সেই দামটাই বাজারে প্রিভেল করছে, মানে দামটা বজায় থাকছে। ঠিক আছে, তো সেই জন্যে অন্য কোনো শক্তি এখানে প্রভাবিত করতে পারে না। এটাকে না আমরা ফার্স্ট সেমিস্টারে সেই অ্যাডাম স্মিথের অদৃশ্য হাত সেইটা দিয়ে আমরা বুঝেছিলাম। মানে এখানে একটা অদৃশ্য হাত কি করে, চাহিদা এবং যোগানকে একটা জায়গায় সবসময় স্থির করে রাখে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এই বাজারে সবাই সমজাতীয় দ্রব্য বিক্রি করে, এটাকে বলা হয় হোমোজিনিয়াস প্রোডাক্ট। এইখানেই কিন্তু একটা ব্যতিক্রমী জায়গা রয়েছে। তা আমরা কি বাজারে এই ধরনের বাজার দেখতে পাই যে সবাই সমজাতীয় দ্রব্য বিক্রি করে? না, সবাই সমজাতীয় দ্রব্য বিক্রি করে না। এটা একটা ইকোনমিক্সের মডেল। আমি লাইন বাই লাইন ধরে বলবার চেষ্টা করি যে যে জায়গাটা মানে একটু তোদের কাছে অন্যরকম লাগতে পারে। বিক্রেতার দিক থেকে দ্রব্যটি আভ্যন্তরীণ ও বাহ্যিক দিক থেকে সমজাতীয় হওয়ায় একজন বিক্রেতা বিভিন্ন দ্রব্যের থেকে অন্য বিক্রেতার মানে বাহ্যিক দিক থেকে দ্রব্যটা সমান সমজাতীয়। তার মানে এখানে পুরো ব্যাপারটাই সার্ভিস ওরিয়েন্টেড হয়। ধর আমি ছাতা বিক্রি করেছি, তো আর একদিনও ছাতা বিক্রি করছি, বা ছাতা বিক্রি করার পর আফটার সেল সার্ভিসটা যত ভালো হবে সেই বিক্রেতা তত বেশি দ্রব্য বিক্রয় করার সুযোগ পাবে। তো ব্যাপারটা হচ্ছে যে এই জন্যে বলা হচ্ছে যে এই ধরনের বাজারে যারা বিক্রেতা তারা সব নিখুঁত পরিবর্ত দ্রব্য বিক্রি করে। নিখুঁত পরিবর্ত মানে হচ্ছে বর্ণ, গন্ধ, এমনকি ট্রেডমার্ক পর্যন্ত সমান হতে পারে। তো বলছে যে এই দুটো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য থেকে আমরা পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারের ক্ষেত্রে একটা অনুসিদ্ধান্তে আসতে পারি। কি? ওই আবার সেই, যেহেতু সবাই সমান দাম নিচ্ছে, একই ধরনের জিনিস বিক্রি করছে, সেই জন্য বাজারে একটা স্টেবল পজিশন রয়েছে। অর্থাৎ কি রয়েছে? এই চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে বাজার দামটা স্থিরীকৃত হচ্ছে। ব্যাপারটা না এবার একটুখানি একটা চার্টের মাধ্যমে, একটা টেবিলের মাধ্যমে বুঝবার চেষ্টা করি। প্রথমত কতগুলো জিনিস একটুখানি বলি, এগুলো আমরা আবার মানে এর পরে আরো বিস্তারিত বুঝবো। সেটা হচ্ছে মোট আয়। মোট আয় কাকে বলে? মোট আয়কে ইংরেজিতে বলা হয় হচ্ছে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ মানে কি? ইংরেজিতে যাকে বলা হয় টিআর। ধর প্রাইসকে যদি কোয়ান্টিটি দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে টোটাল রেভিনিউ। খাতায় একটু নোট করে নিস। ধর এক ইউনিট দ্রব্যের দাম 10 টাকা
আমি 10 ইউনিট দ্রব্য বিক্রি করলাম, করলে কত হলো? 100 টাকা। দ্যাট ইজ কল্ড হচ্ছে টোটাল রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ কাকে বলে? অ্যাভারেজ রেভিনিউ বলতে বোঝায় হচ্ছে এআর, মানে হচ্ছে গড় আয়। তাহলে 100 টাকা আমি রোজগার করেছি, কত ইউনিট বিক্রি করে? 10 ইউনিট। তার মানে আমি গড়ে কত রোজগার করেছি? 10। কি করে বার করলাম? টোটাল রেভিনিউকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ রেভিনিউ পেলাম। টোটাল রেভিনিউ মানে কি লেখা আছে? প্রাইস ইনটু কিউ। বসালাম প্রাইস ইনটু কিউ, কিউ কিউ কেটে গেল, তার মানে অ্যাভারেজ রেভিনিউ আর প্রাইস সেম। মার্জিনাল রেভিনিউ মানে হচ্ছে অতিরিক্ত আয়। অতিরিক্ত আয় মানে হচ্ছে যে, আচ্ছা এখন মার্জিনাল রেভিনিউ থাক, আমরা এইটুকুই বুঝি, ঠিক আছে? তো তাহলে এই বাজারে, পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে কি হয়? দ্রব্যের দাম স্থির থাকে, সবাই সমজাতীয় দ্রব্য বিক্রি করে এবং সবাই সমান দাম নেয়। সবাই সমান দাম নেয় মানে, ধর আমি মনে করলাম দ্রব্যের দাম 5 টাকা করে, 5 5 5, কোয়ান্টিটি আমি বাড়িয়ে যাচ্ছি 10 11 12 13 14, আর টোটাল রেভিনিউ কত হচ্ছে? প্রাইস ইনটু কোয়ান্টিটি, 10 ইনটু 5 50, 11 ইনটু 5 55, 12 ইনটু 5 60, 5 13 65, 14 5 70। এবার আমি যাচ্ছি গড় আয়। টোটাল রেভিনিউকে যদি কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো যে গড় আয়। তাহলে টোটাল রেভিনিউ কত? 50, তাকে 10 দিয়ে ভাগ করলে কত হলো? 5। 55কে 11 দিয়ে ভাগ করলে কত হলো? 5। 60কে 12 দিয়ে ভাগ করলে কত হলো? 5। 65কে 3 দিয়ে ভাগ করলে, 13 দিয়ে ভাগ করলে কত হলো? 5। 70কে 14 দিয়ে ভাগ করলে হলো হচ্ছে 5। তাহলে তুই লক্ষ্য করে দেখ যে এটাও 5 তো ওটাও 5, তার মানে দাম এবং গড় আয় সমান। তাহলে একটাই দাম, চাহিদা এবং যোগান যে জায়গাটাতে গিয়ে ইকুয়েট করবে সেখানেই এই দামটা জিতবে, মানে এই দামটা তৈরি হবে। এর আগে তোরা যখন ফার্স্ট সেমিস্টার পড়েছিস তখন তো চাহিদা এবং যোগান কিরকম দেখতে হয় দেখেছিস। একটা চাহিদা রেখা কিরকম দেখতে হয়? একটা চাহিদা রেখা এইরকম দেখতে হয়, একটা যোগান রেখা কিরকম দেখতে হয়? এইরকম দেখতে হয়। তাহলে এবার এই চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে বাজার দামটা কিভাবে স্থিরীকৃত হয় সেটাকে একটুখানি বোঝবার চেষ্টা করি। সেটা হচ্ছে কি, যে ধর এই চাহিদা রেখা, এই ধর যোগান রেখা, ঠিক আছে? এই দামটা তৈরি হয়েছে, এই দামটা তৈরি হয়েছে। এই যে প্রাইসটা তৈরি হয়েছে এটাই হচ্ছে সেই 5 টাকা। তাহলে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে ভারসাম্য দামটা স্থিরীকৃত হয়েছে। তো ঘটনাটা কি হচ্ছে, যে যখন এই যে প্রাইস পি সমান সমান এ আর, এটা দেখ সেই চাহিদার অসীম স্থিতিস্থাপক যে চাহিদা রেখা সেটা কি হয়েছিল? এক্স অক্ষের সমান্তরাল হয়, এটাও দেখ এক্স অক্ষের সমান্তরাল হয়েছে। তো এবারে আমরা এমআরটা আমি তোদের বোঝালাম না, তা যাই হোক পরে আসছি। পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে প্রাইস এআর আর এমআর এরা সমান হয়। মার্জিনাল রেভিনিউ মানে হচ্ছে অতিরিক্ত আয়। কি বললাম? মার্জিনাল রেভিনিউ মানে হচ্ছে অতিরিক্ত আয়, সেটাও ইকুয়াল হয়। ওই আমি যে ছকটা বানিয়েছি সেখান থেকে টোটাল রেভিনিউ দেখ 10 15 20 কত কত করে বাড়ছে? 5 5 করে বাড়ছে, তার মানে সেটাও 5ই হচ্ছে। কেমন? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি এমআরটাও সমান। এবারে প্রান্তিক আয়ের সঙ্গে আর অ্যাভারেজ রেভিনিউ আর ইলাস্টিসিটি অফ ডিমান্ডের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? এমআর সমান সমান এআর ইন্টু 1 - 1/E।
এটা একটা রিলেশন, এর বেশি কিছু ভাববার অবকাশ নেই। এবার এখানে চাহিদা রেখাটা মানে এআর রেখাটা কেমন দেখেছি, এক্স অক্ষের সমান্তরাল, তার মানে চাহিদা রেখা বা চাহিদা স্থিতিস্থাপকতা হচ্ছে অসীম। তার মানে কি হয়েছে, এআর ইন্টু 1 মাইনাস ইনফিনিটি। মানে আমি এর জায়গায় কি বসালাম, আমি এর জায়গায় বসালাম হচ্ছে ইনফিনিটি হলো। তাহলে কোনো জিনিসকে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি হয়, আর ইনফিনিটি দিয়ে ভাগ করলে কত হয়, 0 হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এআর ইন্টু 1 মাইনাস 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে 0। তাহলে এখান থেকে কি বেরোলো, 0। তাহলে এআর ইন্টু 1 মাইনাস 0 মানে 1, মানে এআর ইন্টু 1 মানে এআর। তার মানে এমআর আর এআর কি হলো, সমান হলো। কি বললাম, এমআর আর এআর সমান হলো। আর 1 বাই ইনফিনিটি মানে হলো হচ্ছে 0। তার মানে এখানে চাহিদার স্থিতিস্থাপকতা মানে সেরকম ভাবে কিছু ভ্যালু দিতে পারলো না। কেন ভ্যালু দিতে পারলো না, তার কারণটা হচ্ছে এখানে চাহিদা সম্পূর্ণ অস্থিতিস্থাপক জায়গাটা তৈরি হলো। কেন 1 বাই ইনফিনিটি 0 হলো, তো এখানে একটা কথা বলবার আছে। সবাই সমজাতীয় দ্রব্য বিক্রি করছে সমান দামে, কেউ যদি সামান্য একটু দাম কমে, চাহিদার এত বড় আকারের পরিবর্তন হবে যে সেই পরিবর্তনটার পরিমাপ করা সম্ভব হবে না। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, একটা মার্কেটে 10 জন লোক বসে রয়েছে, সেই 10 জন লোক প্রত্যেকেই কি করছে, প্রত্যেকেই 10 টাকা দামে একই ধরনের জিনিস বিক্রি করছে। কেউ যদি 10 টাকা থেকে 9 টাকা করে, কেন আমরা আগেই আলোচনা করেছি দ্রব্যের গুণাগুণ থেকে শুরু করে সমস্ত কিছু ইকুয়াল, তাহলে সামান্য পরিবর্তনের চাহিদার বিরাট আকারের পরিবর্তন হয়ে যাবে, সেটাকে আর পরিমাপ করা যাবে না। সেই জন্যই এখানে চাহিদার স্থিতিস্থাপকতাটা ইনফিনিটি দেখানো হয়েছে, আর ভ্যালুটাকে দেখানো হয়েছে ইলাস্টিসিটিটা 0, মানে চাহিদা অস্থিতিস্থাপক, মানে কোনো পরিবর্তন হচ্ছে না। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে যে শিল্প আর ফার্মের মধ্যে অবাধ প্রবেশ এবং প্রস্থান। যখন একটা কোম্পানি তৈরি হয় তখন সে হচ্ছে ফার্ম, কতগুলো ফার্মকে নিয়ে একটা শিল্প তৈরি হয়। এবার এই ফার্মগুলো যখন ব্যবসায় মুনাফা করতে শুরু করে তখন কি হয়, এই ব্যবসার বাইরে যে সমস্ত ফার্মগুলো রয়েছে তারা দেখে, আরে ওই ফার্মগুলো তো মুনাফা করছে, আমরাও তাহলে ওই ফার্মে ঢুকে পড়বার চেষ্টা, ওই ব্যবসায় ওই মানে বাজারে ঢুকে পড়বার চেষ্টা করি। তার ফলে পুরনো ফার্মগুলো যে প্রফিটটা করছিল, তারা তো বাজারে একটা সাপ্লাই করছিল। এবারে কি হবে, এবারে যেটা হবে, নতুন ফার্ম যখন বাজারে প্রবেশ করতে শুরু করবে তখন সাপ্লাইটা আরো বাড়তে শুরু করবে, কিন্তু বাজারে ডিমান্ড তো আর বাড়বে না। তার ফলে কি হবে, এই যে প্রফিটের যে জায়গাটা হচ্ছিল সেই প্রফিটের জায়গাটা আস্তে আস্তে চলে যাবে, এবং যারা নতুন প্রতিযোগীরা তারা আরো লসের সম্মুখীন হবে, তারা তখন বাজার থেকে আবার বেরোতে শুরু করবে। সেই জন্য এই বাজারে অবাধ প্রবেশ এবং প্রস্থানের সুযোগ রয়েছে। নাম্বার 4 কি, নাম্বার 4 হচ্ছে বিজ্ঞাপন ব্যয়ের অনুপস্থিতি। বিজ্ঞাপন ব্যয় বাবদ ব্যয়ের অনুপস্থিতি মানে এখানে যেহেতু সবাই সমজাতীয় দ্রব্য একই দামে বিক্রি করে, সেই জন্য এখানে বলছে যে বিজ্ঞাপন বাবদ যে ব্যয় একটা ভেরি ইম্পর্টেন্ট থিং ফর সেল, এটার কোনো দরকার নেই। এই অবধি আমরা যে 4টে বৈশিষ্ট্য পড়লাম, এই 4টে বৈশিষ্ট্য একটা বাজারে হলে তাকে বলা হয় বিশুদ্ধ প্রতিযোগিতার বাজার। পরবর্তী সময় অধ্যাপক চেম্বারলিন মানে ইকোনমিস্ট চেম্বারলিন আরো কতগুলো বৈশিষ্ট্যকে অ্যাড করে সেটাকে তখন বলেছেন যে বিশুদ্ধ প্রতিযোগিতার বাজার থেকে সেটা পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে কনভার্ট হয়েছে। যেমন পূর্ণ জ্ঞান, যেমন পূর্ণ গতিশীলতা, ফার্মের উদ্দেশ্য, অসংগঠিত পরিবহন ব্যয়ের অনুপস্থিতি, সরকারি নিয়ন্ত্রণহীন। 2-1টা বৈশিষ্ট্য সামান্য একটু আলোচনা করলে তোরা বাকিটা পড়তে পারবি। অলরেডি ভিডিওটা অনেকটা বড় মনে হয় হয়ে গেল। পূর্ণ জ্ঞান অর্থাৎ এখানে যেহেতু বাজারে সবাই সমজাতীয় দ্রব্য এবং একই দামে বিক্রি করে, তার মানে
কেউ যদি সামান্য দাম কমায় ক্রেতারা সঙ্গে সঙ্গে সেখানে চলে যাবে। তার মানে কি? তার মানে ক্রেতারা একেবারে প্রচন্ড দৃষ্টি দিয়ে পুরো জ্ঞান নিয়ে মার্কেটে প্রবেশ করেছে যে মার্কেটে কে কোথায় কি দামে বিক্রি করছে। পূর্ণ গতিশীলতা মানে হচ্ছে কি, যে এখানে গতিশীলতা বলছে যে বিভিন্ন যে উপকরণগুলো রয়েছে উৎপাদনে, শ্রম, মূলধন, এগুলোর গতিশীলতা রয়েছে, অর্থাৎ এগুলোকে বাড়ানো কমানো সম্ভব। তাহলে এই হচ্ছে পূর্ণাঙ্গ বিশুদ্ধ প্রতিযোগিতা। প্রথমে 4টে বৈশিষ্ট্য, তারপরে এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে বলা হবে হচ্ছে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার। আমি যতটুকু তোদের নোটস প্রোভাইড করেছিলাম তার সবটাই আমি বুঝিয়ে ফেললাম। এখনো অবধি কোনো ফিডব্যাক কারোর কাছ থেকে পেলাম না, তো আমি জানি না কতটা কিভাবে দেখছিস। আমি এর পরে কিন্তু স্ট্যাট শুরু করব।